সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদ্ভিদ বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি উম্মে সালমা বিনতে সাত্তার, প্রভাষক প্রাণীবিদ্যা, শহীদ বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহাবিদ্যালয়, হাজারীবাগ, ঢাকা। আমি তোমাদের যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের নবম অধ্যায়, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ পড়াচ্ছিলাম। কতদিন আমরা সালোক সংশ্লেষণ সম্পর্কে আমরা কিছু বিষয় জেনেছি, আজ আমরা এই সম্পর্কে আরেকটু ডিটেলস জানবো। আমরা আজকে দেখি সালোক সংশ্লেষণের উপাদান কি কি উপাদান আছে যেটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করছে। প্রধান উপাদান যদি আমরা বলি তাহলে প্রথমে হচ্ছে কি পানি, কার্বন ডাই অক্সাইড, সূর্যালোক এবং ক্লোরোফিল। এর বাইরে আরো কিছু উপাদান আছে যেগুলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করছে বা সাহায্য করছে। এগুলো কিছু কোএনজাইম আছে, যেমন এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট, এনএডিপি নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, আরইউডিপি রাইবুলোজ ডাইফসফেট এবং আরইউবিপি রাইবুলোজ বাইফসফেট। এই উপাদানগুলো কি করছে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করছে বা সাহায্য করছে। আমরা যদি রঞ্জক পদার্থের ক্ষেত্রে দেখি, সালোক সংশ্লেষণের ক্ষেত্রে কিছু রঞ্জক পদার্থ এই প্রক্রিয়াটির ক্ষেত্রে একটি ব্যাপক ভূমিকা পালন করছে। সেগুলো কি কি হতে পারে? ক্লোরোফিল, ক্যারোটিনয়েডস, ফাইকোবিলিন। এই রঞ্জক পদার্থগুলো কি করছে? এগুলোর উপস্থিতিতে হচ্ছে কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা খুব ভালোভাবে সম্পন্ন হচ্ছে। প্রথমে যদি আমরা দেখি তাহলে হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল আমরা জানি এক ধরনের সবুজ রঞ্জক পদার্থ। এই পদার্থ সবুজ উদ্ভিদ ও সায়ানোব্যাকটেরিয়াতেই পাই আমরা। গ্রিক যদি শব্দ অনুসারে যদি আমরা ভাবি তাহলে হচ্ছে এর অর্থ হচ্ছে, ক্লোরোফিলের অর্থ হচ্ছে সবুজ পাতা। উদ্ভিদ এই পদার্থের সাহায্যে কি করছে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের জন্য খাদ্য তৈরি করছে। 1817 খ্রিস্টাব্দে জোসেফ নিয়েনাইমে কাভেন্তো এবং পিয়েরে জোসেফ, ওনারা কি করেছেন? সর্বপ্রথম এই ক্লোরোফিল আবিষ্কার করেন। ঠিক আছে, সবুজ যে রংটা উদ্ভিদের, সেটার ক্ষেত্রে যে রাসায়নিক পদার্থটা কাজ করে তার নামই তারা দেন ক্লোরোফিল। এটি সবুজ রঙের একটা পিগমেন্ট বা বর্ণকণিকা। এটি থাকে পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে। আমরা যদি অবস্থান দেখি, ক্লোরোফিলের অবস্থান আমরা জানলাম সেটা হচ্ছে কি পাতার মেসোফিল কলার যে কোষগুলো আছে সেই কোষের মধ্যে হচ্ছে কি এই ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্টের ভিতরেই আমরা পাবো এই ক্লোরোফিল। কিছু কিছু ব্রায়োফাইটস আছে, সেগুলোর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, সমস্ত দেহেই ক্লোরোপ্লাস্ট থাকে। এদের যে থ্যালয়েড টাইপের যে দেহটা, সেগুলোর মধ্যে কি হচ্ছে পুরো দেহেই ক্লোরোপ্লাস্ট আমরা পাচ্ছি। এছাড়া উচ্চ শ্রেণীর কিছু উদ্ভিদ আছে, সেগুলোর কচি পাতায় ক্লোরোপ্লাস্ট আমরা অনেক বেশি পরিমাণে পাচ্ছি। তবে সবচাইতে বেশি যদি আমরা পাই সেটা হচ্ছে গিয়ে পাই পাতায়। এই জন্য পাতায় কি হচ্ছে, খাদ্য উৎপাদনের ক্ষেত্রে পাতা একটা বড় ভূমিকা পালন করছে। প্রকারভেদ, ক্লোরোফিল অনেক রকমের হতে পারে। সাধারণত দেখা যাচ্ছে 5 ধরনের আমরা ক্লোরোফিল পাই: ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল C1, ক্লোরোফিল C2, ক্লোরোফিল ডি এবং ক্লোরোফিল এফ। উন্নত সবুজ উদ্ভিদ এবং সবুজ শৈবালে আমরা ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি পেয়ে থাকি। কিছু সামুদ্রিক শৈবাল আছে, সেগুলোতে আমরা পাবো ক্লোরোফিল C1 এবং ক্লোরোফিল C2। সায়ানোব্যাকটেরিয়াতে আমরা পাবো ক্লোরোফিল ডি এবং ক্লোরোফিল এফ। এছাড়াও কিছু সাহায্যকারী রঞ্জক পদার্থ হিসেবে আমরা ক্লোরোফিলের পাশাপাশি পাবো, সেটা হচ্ছে ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন, এগুলো পাবো। ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও আমরা কিছু ক্লোরোফিল পাবো, যেটাকে আমরা বলছি ব্যাকটেরিয় ক্লোরোফিল। এরপরে সেটা হচ্ছে ক্যারোটিনয়েডস। ঠিক আছে, ক্যারোটিনয়েড হচ্ছে গিয়ে উদ্ভিদের মধ্যে কিছু হচ্ছে রঞ্জক বা রঙিন কিছু পদার্থ থাকে, সেটাকে আমরা বলছি ক্যারোটিনয়েড। এগুলো হচ্ছে কি ক্লোরোপ্লাস্টে হচ্ছে সবুজ ক্লোরোফিল ছাড়াও এখানে কি হতে পারে? হলুদ, কমলা, বাদামি বিভিন্ন রকমের রঞ্জক পদার্থ থাকতে পারে। এইগুলোকেই আমরা একত্রে বলছি ক্যারোটিনয়েড। এদের মধ্যে আমরা জানি ক্যারোটিন হচ্ছে গিয়ে কি কমলা রঙের এবং জ্যান্থোফিল হচ্ছে হলুদ রঙের, তাই না? তার মধ্যে দেখো আরো কি কি পাওয়া যাবে এখানে: ক্যারোটিন, বিটা ক্যারোটিন, লুটিন, লাইকোপেন, ক্রিপ্টোজেনথিন এবং
জিজেনথিন আমাদের এই ইয়াগুলো ক্যারোটিনয়েড গুলো সেগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য খুব বেশি প্রয়োজনীয়। এগুলোর উপস্থিতির কারণে অ্যালার্জিক যে প্রতিক্রিয়া হয় সেই প্রতিক্রিয়াটা কি হচ্ছে প্রতিক্রিয়ার বিপরীতে এটি আমাদের জন্য সুবিধাজনকভাবে কাজ করছে। এর যদি উৎস আমরা যদি বলি, ক্যারোটিনয়েডের উৎস আমরা জানলাম যেটা, সেটা হচ্ছে সবুজ এবং হলুদ যে শাকসবজিগুলো আছে, সেই হলুদ শাকসবজিগুলোতে প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েড পাওয়া যায়। যেমন গাজর, মিষ্টি কুমড়া, ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, পালং শাক, ডাঁটা শাক, তারপর হচ্ছে হলুদ, এগুলোর মধ্যে আমরা প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েড পেয়ে থাকি। এরপরে যেটা সেটা হচ্ছে জ্যান্থোফিল। জ্যান্থোফিল দেখো, এটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর কোষে প্রাপ্ত হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ, যেটা হচ্ছে গিয়ে যার উপস্থিতির কারণে কি হচ্ছে উদ্ভিদের পাতা, ফুল, পাকা ফল ইত্যাদি এবং অনেক প্রাণীর দেহের আবরণ, ডিমের কুসুম ইত্যাদির বর্ণটা কি হচ্ছে হলুদ রঙের হয়ে থাকে। জ্যান্থোফিল হচ্ছে দুটি গ্রিক শব্দ, জ্যান্থোস যার অর্থ হচ্ছে হলুদ এবং ফাইলো বা ফাইলোন অর্থাৎ পাতা, এই থেকে এই শব্দটা এসেছে। আগে এটিকে আমরা ফাইলোজ্যান্থিন বলতাম, এখন সেটাকে বলা হচ্ছে জ্যান্থোফিল। এটি কি করছে, এটি চর্বিতে দ্রবীভূত এক ধরনের জৈব উপাদান হিসেবে কাজ করছে। এরপরে যেটা সেটা হচ্ছে গিয়ে এর বাইরেও আরো কিছু আছে, সেটা হচ্ছে ফাইকোবিলিন, যেটা বললাম। এই ফাইকোবিলিন হচ্ছে গিয়ে কি নীল রঙের কিছু রঞ্জক পদার্থ আছে ফাইকোসায়ানিন, এবং লাল রঙের যে পদার্থ আছে সেটা হচ্ছে গিয়ে ফাইকোএরিথ্রিন। এই দুটোকে আমরা একত্রে বলছি ফাইকোবিলিন। সায়ানোব্যাকটেরিয়া এবং লোহিত শৈবালে আমরা এগুলো পেয়ে থাকি। এরপর যদি আমরা দেখি সেটা হচ্ছে গিয়ে সালোকসংশ্লেষণের আলোক রাসায়নিক যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা কিভাবে হচ্ছে দেখো। আলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণ, আমরা জানি। দৃশ্যমান যে আলোগুলো আমরা দেখছি সেগুলো হচ্ছে গিয়ে অনেক রকমের অনেক ধরনের তরঙ্গের সমষ্টির ফলে হচ্ছে গিয়ে এই তরঙ্গটা পাওয়া যাচ্ছে। এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা হচ্ছে গিয়ে যখন প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ছে, তখন তা ভিন্ন ভিন্ন কিছু রং হিসেবে আমাদের চোখে এসে ধরা পড়ে, যেটাকে আমরা কি বলতে পারি, বেনিয়া সহকলা, তাই না? বেগুনি, নীল, নীলাভ সবুজ বা আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল, এগুলো এই রং হিসেবে এটা কি করছে আমাদের চোখে ধরা পড়ছে। আলো কোনো বস্তুর উপর যদি পতিত হয়, তার কিছু অংশ কি হবে, শোষিত হবে। বস্তুর উপর পতিত আলোর বিভিন্ন আলোক তরঙ্গের যে পরিমাণ শোষিত হয় সেটাকে আমরা বলছি শোষণ বর্ণালী। ঠিক আছে, এই যে শোষণ প্রণালী, আপাতত দেখা যাচ্ছে যে সূর্যের যে আলোটা আছে সেই আলোর 83% হচ্ছে গিয়ে ক্লোরোপ্লাস্ট কি করে, শোষিত করে বা ক্লোরোপ্লাস্ট কর্তৃক শোষিত হয়। এর 12% বায়ুমণ্ডলে গিয়ে প্রতিফলিত হচ্ছে এবং বাকি 5% বা 5% থাকে, সেটা হচ্ছে গিয়ে ভূগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। পাতায় যদি আমরা দেখি, শোষিত সৌর রশ্মির মোট পরিমাণের মাত্র হচ্ছে 0.5 থেকে 0.3.5 পর্যন্ত কি হচ্ছে ক্লোরোফিল এবং অন্যান্য যে রঞ্জক পদার্থগুলো আছে সেগুলো শোষিত হচ্ছে। আমরা যদি আরো দেখি সেটা হচ্ছে কি, এই যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা যে চলছে, এই সময় কি হচ্ছে বেগুনি, নীল এবং কমলা, লাল, এই যে আলোগুলো হচ্ছে এগুলোই কি হচ্ছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ক্ষেত্রে বেশি ব্যবহৃত হচ্ছে, বাকি রংগুলো সেই হিসাবে আসলে ব্যবহৃত হচ্ছে না বা কম হচ্ছে। এরপর যদি আমরা দেখি আলোক রাসায়নিক বিক্রিয়ার মধ্যে যদি আমরা দেখি ফটোসিস্টেম। ফটোসিস্টেমটা কি দেখো, এটাকে আমরা মূলত এখানে 3টা অংশ থাকে: আলোক শোষণ কেন্দ্র, বিক্রিয়ার কেন্দ্র এবং ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। প্রথমে আমরা দেখি ফটোসিস্টেমটা কি সেটা দেখো। ক্লোরোফিল যে অণুগুলো আছে এবং এর সাথে সাথে সংশ্লিষ্ট যে ইলেকট্রন গ্রহীতাগুলো, এগুলো কি হচ্ছে একসাথে একটা ইউনিট গ্রহীতা হিসেবে কাজ করছে। এই ইউনিটটাকে আমরা বলছি ফটো সিস্টেম। ফটো সিস্টেম থাইলাকয়েড মেমব্রেনে এটা অবস্থান করছে। থাইলাকয়েড মেমব্রেনে আমরা 2 ধরনের ফটো সিস্টেম পেয়ে থাকি, ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2। তোমরা এখানে একটা ছবির মধ্যে দেখতে পাচ্ছ সবকিছু এইভাবে কিভাবে ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2 সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এটা কাজ করছে। এখানে ছবির মাধ্যমে আমি দেখিয়েছি। এরপর যদি আমরা দেখি ফটো সিস্টেম 1, এখানে কি হচ্ছে দেখো, ক্লোরোফিল এ, বি
কিছুটা বিটা ক্যারোটিন, জ্যান্থোফিল এবং P70, ঠিক আছে? এই 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 জিনিসগুলো কি হচ্ছে একটা এগুলোর মধ্যে হচ্ছে একটা রিঅ্যাক্টিভ একটা পিগমেন্ট অণু থাকে যা 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট, যে অতি লাল আলোটা আছে সেই লাল আলোটাকে এটা শোষণ করছে। ফটোসিস্টেম 2 দেখো, এতে ক্লোরোফিল থাকবে 673, ক্লোরোফিল এ, এছাড়া ক্লোরোফিল বি থাকবে, ক্যারোটিন থাকবে এবং একটি P680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি থাকবে যেটাকে সে শোষণ করবে। তাই এটাকে আমরা বলা হচ্ছে P680। এখানে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এই দুটোর পরিমাণ প্রায় সমানই থাকবে। এছাড়া এখানে ফিওফাইটিন নামক এক ধরনের বর্ণহীন ক্লোরোফিল অণু পাওয়া যাবে। এরপরের যে ধাপটা সেটাকে যদি আমরা বলি সেটা হচ্ছে বিক্রিয়া কেন্দ্র। এখানে কি হচ্ছে দেখো, এক অণু ক্লোরোফিল এ এবং এর সাথে যে সংশ্লিষ্ট প্রোটিন থাকে সেই প্রোটিনটা নিয়ে কি করছে, এই বিক্রিয়া কেন্দ্রটাকে গঠন করছে। এবং এখানে কি হচ্ছে, ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড সমূহ এরা কি করছে, আলোক শক্তি হিসেবে শোষণ করছে এবং এই শক্তিটাকেই কি করছে, বিক্রিয়া কেন্দ্রে প্রেরণ করা হচ্ছে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিসি। ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েড মেমব্রেনে কিছু সংখ্যক ইলেকট্রন বাহন সজ্জিত থেকে কি করছে, এই ইটিসি গঠন করছে। এর বাহক আছে কিছু, যে বাহকের মাধ্যমে এই ঘটনাটা ঘটছে। প্রথমে দেখো ফিওফাইটিন, প্লাস্টোকুইনোন, সাইটোক্রোম, প্লাস্টোসায়ানিন এবং ফেরিডক্সিন, এই বাহকগুলোর মাধ্যমেই হচ্ছে কি এই সিস্টেমটা, ইলেকট্রন যে ট্রান্সপোর্ট হচ্ছে সেই সিস্টেমটা সংঘটিত হচ্ছে। প্রথমে আমরা যদি দেখি ফিওফাইটিন, ফিওফাইটিনটা কি দেখো, এটি একটি রূপান্তরিত ক্লোরোফিল এ অণু। এটা কি করছে, পরবর্তী বাহক যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে প্লাস্টোকুইনোন, সেটার সাথে কি করবে, এটি সংযোগ সৃষ্টি করবে পরের ধাপে যাওয়ার জন্য। প্লাস্টোকুইন, এটা দেখো এটা অতি ছোট চলনশীল একটা লিপিড যা থাইলাকয়েডের মেমব্রেনে কি করছে, মুক্তভাবে এটি চলাচল করতে পারছে। সাইটোক্রোম, সাইটোক্রোম হচ্ছে এক ধরনের লৌহ ঘটিত হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন। হিম গ্রুপের লৌহ ইলেকট্রন কি করছে, আদান প্রদানে একটা বড় ভূমিকা পালন করছে। প্লাস্টোসায়ানিন, এটি অত্যন্ত চলনশীল একটি ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন। এর ইলেকট্রন গ্রহীতা গ্রুপ হচ্ছে কপার। এটি মুক্তভাবে থাইলাকয়েডের প্রকোষ্ঠে অবস্থান নেয়। ফেরিডক্সিন, ফেরিডক্সিন এটি হচ্ছে এক ধরনের আয়রন সালফার প্রোটিন। এর লৌহ এটা কি করছে, আয়রন যেটা সেটা ইলেকট্রন গ্রহণ করবে এবং বিতরণ করবে। এনএডিপি রিডাকটেজ, এটি একটি ফ্লাভোপ্রোটিন এবং বাউন্ড কোএনজাইম। এর ফ্লাভিন যে গ্রুপটা আছে সেটা কি করছে, ইলেকট্রন গ্রহীতা হিসেবে কাজ করছে এবং এর ফ্লাভিন গ্রুপই হচ্ছে আসলে ইলেকট্রন গ্রহীতা। এই যে এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের এই বাহকগুলোর মাধ্যমে কি হচ্ছে, পুরা সিস্টেমটা সংগঠিত হচ্ছে। আমরা যদি দেখি সালোক সংশ্লেষণ, আমরা জানি কি সূর্যের আলোর উপস্থিতিতে কি হচ্ছে, এই প্রক্রিয়াটা সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে এবং এখানে যে আলোক রশ্মিগুলো ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে, আলোক রশ্মির উপস্থিতিতে কি হচ্ছে, এই প্রক্রিয়াটা খুব সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। এবং এখানে যে ফটোসিস্টেম আছে, ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2, এগুলো কি করছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করছে। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায়। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই সম্পর্কে আমরা আলোচনা করব। এই পর্যন্ত তোমাদের আজকে ক্লাসে যা যা পড়ানো হলো তোমরা সেগুলো ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে, ভালোভাবে পড়বে এবং গত ক্লাসে যা পড়ানো হয়েছে সালোক সংশ্লেষণের যাবতীয় সবকিছু ভালোভাবে পড়বে। ছবি যেগুলো আছে রিলেটেড ছবি, সেই ছবিগুলো তোমরা শিখবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।